মনে মনে খুব বাজেভাবে একটা গালি দিলাম ওনার কথাগুলো শুনে। অসভ্য বজ্জাত লোক একটা। কতটা খারাপ হলে মায়ের সামনে এসব কথাগুলো বলতে পারে। টেবিল থেকে গ্লাসটা নিয়ে ঢক ঢক করে পানি খেলাম। তারপর চেয়ার ছেড়ে উঠে ফুপির দিকে তাকিয়ে বললাম, তোমার এই বজ্জাত ছেলেকে সামলো ফুপি, আমি আর খাবো না। বলে তাসফি ভাইয়ের দিকে তাকাতেই দেখি উনি বাঁকা হেসে তাকিয়ে আছেন। আর দাঁড়ালাম না, সোজা হেঁটে নিজের রুমে চলে আসলাম। দরজাটা ভালোভাবে লক করে দিলাম যেন বজ্জাত লোকটা পরবর্তীতে রুমে আসতে না পারে। বিছানায় শুয়ে আধা ঘন্টার মতো এপাশ ওপাশ করেও চোখে ঘুম ধরা দিল না। হঠাৎ মোবাইলের কথা মনে হতেই মোবাইলটা হাতে নিলাম। বজ্জাত মানুষের সাথে দেখা হবার পর থেকেই ফোনের কথাটা ভুলেই গেছি আমি। ফোনের সময় দেখেই 12টা পেরিয়ে গেছে। আকাশ পাতাল ভাবতে ভাবতে কখন যে 12টা পেরিয়ে গেছে বুঝতেই পারিনি। কিন্তু একটা কথা মনে করে অনলাইনে একটু ঢুকলাম। নিউজ ফিডের প্রথম পোস্টেই তাসফি ভাইয়ের ছবি দেখে চমকে উঠলাম কিছুটা। আরে, এটা তো ওনার ফ্লোরিডাতে থাকাকালীন সময়ের ছবি। তাহলে আমার ফিডে কেমনে আসলো? আইডির নামটা দেখে আরেক দফা অবাক হয়ে গেলাম। ইংরেজি গোটা গোটা অক্ষরে জলজল করছে তাশরিফ রৌনাফ তাসফি নামটি। আমি তো ওনাকে অনেক আগেই ব্লক করে রেখেছিলাম সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে। তাহলে এটা কিভাবে সম্ভব? ওনার নামে ক্লিক করে আইডিতে ঢুকতে আবারও অবাক হবার পালা আমার। ওনার সাথে ফ্রেন্ড হলাম কখন? সবকিছু যেন মাথার ওপর দিয়ে যাচ্ছে আমার। আমি তো করিনি, আজ সারাদিন তো মোবাইলও হাতে নিইনি। সকালে তো ফোনটা বাসার রুমে। তাহলে কি তাসফি ভাই? উফ, এই মানুষটা এমন কেন? ফোনে লক না দেওয়ার ফল আজকে পেলাম। রাগ করে আবারও ব্লক দিতে গিয়েও হঠাৎ থেমে গেলাম ওনার ডিপির পেছনের গবার ছবি দেখে। হাজারো বিস্ময় নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম ছবিটার দিকে। আমার এই ছবিটা ওনার কাছে কি করে? লম্বা চুলগুলো ছেড়ে দেওয়া, সামনের কাটা চুলের একগুচ্ছ চোখের ওপরে এসে বিছিয়ে গেছে। চোখ দুটো ঠিকভাবে দেখা না গেলেও ঠোঁটে লেগে থাকা হাসিটা ঠিকই দেখা যাচ্ছে। সহসায় কেউ বুঝতেই পারবে না এটা আমার ছবি। ছবিটা প্রায় 6-7 মাস আগে তোলা, কিন্তু ওনার কাছে এলো কিভাবে সেটাই তো বুঝতে পারছি না। ছবির ক্যাপশনে লেখা, হাওয়ায় ভেসেছে মন, মগ্ন মেঘে দিয়েছে সারা, তোমার এক টুকরো হাসিতে আমি হয়েছি মাতোয়ারা। প্রচণ্ড অবাক হয়ে বসে আছি আমি। তাসফি ভাই এগুলো কেন করছেন? ভালোবাসেন? তবে কিয়ানা আপুর সাথে তাহলে ওনার কিসের সম্পর্ক? অনেক কৌতূহল নিয়ে অল ফটোসে ঢুকলাম। পুরনো কিছু ছবি দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ইস, এই ছবিগুলো কত খুঁজেছি কাজী মহলের সবার আইডিতে গিয়ে, কিন্তু পাইনি। কিন্তু তাসফি ভাইয়া প্রতিটি ছবি যেন অনেক যত্নের সাথে রেখে দিয়েছেন। তাসফি ভাইয়ের সাথে আমার কিছু ছবি নজরে পড়তেই ঠোঁটের কোণটা আরও প্রশস্ত হয়ে গেল। আগে ওনার সাথে ছবি তোলার জন্য কতই না পাগলামি করতাম, উনি কতই না জোর করে ছবি তুলতেন আমার সাথে। সকালে স্কুলে যাবার জন্য তৈরি হচ্ছি, এর মাঝেই কলিং বেলের শব্দ ভেসে আসতে প্রচণ্ড বিরক্ত হলাম। বড় মা বাসায় নাই, কয়েকদিনের জন্য বাবার বাসায় গেছে। রিফা আপু কোচিংয়ে আর রিমি আপু পড়াশোনার জন্য শহরের বাইরে। আম্মুও মাত্র সাথে গেছে। কালকের ভেজা কাপড় নিয়ে এই মুহূর্তে বাসায় দাদি আর আমি ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি নেই। দাদির বয়স হয়তো আর দরজা খোলার প্রশ্নই আসে না। আবার বেজে উঠল কলিং বেলের শব্দ। প্রচণ্ড বিরক্ত নিয়ে চুলগুলো বেনি করতে করতে রুম ছেড়ে বেরিয়ে এলাম। দাদিও দেখে গুটি গুটি পায়ে এগিয়ে আসছে। দাদিকে বসতে বলে এগিয়ে গেলাম দরজা খুলতে। এতক্ষণ যতটা বিরক্তি এসে ভর করেছিল চোখে মুখে, ঠিক তার থেকেও দ্বিগুণ উৎসাহিত হয়ে উঠল দরজায় দাঁড়িয়ে থাকা তাসফি ভাইকে দেখে। আমাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ধমকে উঠলেন, হা করে দাঁড়িয়ে আসছিস কেন বেয়াদব, সর সামনে থেকে। ওনার ধমক খেয়ে দুপা পিছিয়ে ওনাকে যাবার জায়গা করে দিলাম। তাসফি ভাইয়া সোজা দাদির কাছে চলে গেলেন। দাদিকে দেখে বলে উঠলেন, কি গার্লফ্রেন্ড, কি অবস্থা তোমার? আমি দরজাটা আটকে আসতেই দাদি বলে উঠল, ভালো আছিস ভাই, কতদিন পরে দেখলাম তোকে, এত সুখে আছিস কে? কি করবো গার্লফ্রেন্ড বলো, আমার তো আর তোমার মতো সুন্দরী বউ নাই যে একটু যত্নতি করবে। তাড়াতাড়ি আমার বিয়েটা দিয়েও তো দিতে পারো। তোর না হওয়া বউটা যে এখনো অনেক ছোট, আর একটু বড় তো হতে দে। আহ গার্লফ্রেন্ড, তুমি বুঝলে না, বাচ্চা বউ থাকাটা যে কত মজা, সারাক্ষণ কোলে নিয়ে ঘোরা যায়, বেশি বেশি আদর করা যায়। তুমি যে বউ পাই আমাকে ভুলে যাবা সেটা কিন্তু বুঝতে পারছি, তাই এখন বিয়ের চিন্তা বাদ দাও। আমি গোল গোল চোখ করে তাসফি ভাইয়া দাদির কথাগুলো শুনে যাচ্ছি। তাসফি ভাইয়া আমার দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিলেন, বললেন, তোমাকে ভুলে যাওয়া কি এতই সহজ গার্লফ্রেন্ড? তুমি আমার প্রথম ভালোবাসা বলে কথা। সব বুঝি আমি। তুই যে এখন থেকেই, তোর না স্কুল আছে, সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? যা রেডি হয়ে নে। দাদির কথাটা শেষ না হতেই আমাকে ধমকে উঠলেন তাসফি ভাইয়া। আজও আবার কি যে করলাম কে জানে, কেন এইভাবে ধমকাতে হবে? বজ্জাত বদমাইশ একটা লোক। সেখানে না দাঁড়িয়ে বিড়বিড় করতে করতে রুমে চলে আসলাম। এবারে লম্বা ছুটিতে এসেছেন তাসফি ভাইয়া ইয়ারফানের পরীক্ষা শেষ করে। ওনার আশাতে খুশি হলেও খুব একটা খুশি হতে পারলাম না, কারণ আর সপ্তাহ দুয়েক পরেই আমার 8-এর বোর্ড পরীক্ষা। পড়াশোনা নিয়ে অনেকটা চাপের মুখে বলা যায়। জলদি বাকিটা রেডি হয়ে ব্যাগটা নিয়ে বেরিয়ে এলাম। বসার রুমে এসেই দেখি আম্মু ইতিমধ্যে চলে এসেছে। আম্মু আর দাদিকে বলে বেরিয়ে আসতেই আমাকে আটকে দিলেন তাসফি ভাইয়া। আম্মুকে বলে উঠলেন, মামি আমি বরং ওকে স্কুলে দিয়ে আসি, বাসায় একা একা থেকে কি করব।
আচ্ছা যা, দুপুরের আগে ফিরিস কিন্তু, আমি একবারে রূপাকে নিয়ে ফিরবো, চিন্তা করো না বলেই আমাকে এগোতে বললেন। আমার খুশি আর দেখে কি, তাসফি ভাইয়া আমার স্কুলে যাবার পর আমার ক্লাসের ফ্রেন্ড সহ 9-10-এর সব বড় অপরা বলে এটা তোমার কে হয়। তখন যেন নিজেকে সেলিব্রিটি মনে হয়। ইস, আজকে কতদিন পর তাসফি ভাই আমাকে স্কুলে নিয়ে যাচ্ছেন, খুশিতে আটখানা হয়ে এগোতে লাগলাম। তাসফি ভাইয়া দাদিকে আসছি গার্লফ্রেন্ড বলেই এগোতে লাগলেন আমার পেছন পেছন। সকালের মিষ্টি রোদের ছোঁয়ায় ঘুমের রেস্টটা না কাটলেও গায়ে কড়া রোদে ঘুমটা হালকা হয়ে এলো। মিটমিট করে চোখ খুলে বালিশের পাশে থেকে মোবাইলটা হাতে নিলাম। সময় দেখার জন্য ফোনটা অন করতেই চোখ দুটো বড় বড় আকৃতির হয়ে গেল আমার। তড়িৎ গতিতে শুয়ে থাকা থেকে লাফিয়ে উঠলাম। 9:30 বাজে, এত দেরিতে ঘুম ভাঙলো? আজকে তো কলেজ আছে। কলেজ যাব কখন? এত বেলা হয়ে গেল তবু আমাকে কেউ ডাকলো না আজকে। অন্তত রিফা বা আম্মু তো ডাকার কথা ছিল। তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমের দিকে পা বাড়ালাম। তাসফি ভাইয়ের সাথে কাটানো পুরনো স্মৃতিগুলো নিয়ে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছিলাম বুঝতেই পারিনি। খুব অল্প সময়ে ফ্রেশ হয়ে বেরিয়ে এলাম ওয়াশরুম থেকে। জলদি জামাটা পাল্টে ওড়নাটা গায়ে জড়িয়ে বেরিয়ে এলাম রুম থেকে। রুম ছেড়ে বেরিয়ে আসতে প্রচণ্ড অবাক হয়ে গেলাম। এত শান্ত নিরিবিলি পরিবেশ কেন? বাসায় সবাই কোথায়? এই সময় তো বাসায় সবাই থাকার কথা। এখন তো ফুপিও আছে। তাহলে মনের কৌতূহল নিয়ে এগিয়ে গেলাম বসার রুমের দিকে। সবাইকে একসাথে দেখে আরও অবাক হয়ে গেলাম। সবাই একসাথে এভাবে বসার রুমে কি করছে? কারোর মুখে কোনো কথা নেই। সোফায় বড় চাচাও আব্বু বসে আছে একপাশে, অপর পাশে তাসফি ভাইয়া, শাকিল ভাইয়া, সামিরা ফুপি, সামনে একটা চেয়ারে বসে আছে রামিসা ফুপি। রান্নাঘরের দরজা, ডাইনিং রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে আম্মুও বড় মা। বসার রুমের এক কোনায় রিমি আপু আর তার পাশে থমথমে মুখে দাঁড়িয়ে আছে রিফা আপু। সবকিছু যেন আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। দিক বিদিক না পেয়ে ফুপির পাশে এসে দাঁড়ালাম। ফুপির কাঁধে হাত রাখতেই আমার দিকে তাকালো ফুপি। আমি মৃদু স্বরে বলে উঠলাম, কি হয়েছে ফুপি? প্রত্যুত্তরে কিছু বলল না, জোরে একটা শ্বাস ফেললো। আবারও সামনে তাকালো ফুপি। ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা কি, কিন্তু মনে হচ্ছে বেশ ঝামেলা পাকিয়েছে কেউ। কিন্তু কে? কিন্তু কথায় মাথাটা আসতেই ফট করে তাসফি ভাইয়ের কথাটা মাথায় এলো। তার মানে কি তাসফি ভাই? চট করে ওনার দিকে তাকালাম। মাথাটা হালকা নিচু করে সামনের দিকে তাকিয়ে আছেন। চোখ মুখের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সদ্য ঘুম থেকে উঠেছেন। বিন্দু বিন্দু পানির কণা এখনো লেগে আছে মুখে। চোখগুলো থেকে এখনো ঘুমের রেস্টও যায়নি হয়তো। এই 4 বছরে মারাত্মক সুন্দর হয়ে গেছেন উনি। কিন্তু সুন্দর কথাটা কি ওনার সাথে যায়? ছেলেদের তো সুন্দর বলতে নেই, তাহলে কি বলা যায় ওনাকে? এতদিনের লুকিয়ে রাখা সুপ্ত অনুভূতিরা যেন ডানা ছাপটিয়ে বেরিয়ে আসতে চাইছে ওনাকে দেখে। আলতো করে একটুখানি ছুঁয়ে দেবার বাসনা জাগছে আমার ছোট্ট মনের কুটিরে, ঠিক আগের মতো, 4 বছর আগের মতো। নানান বাহানায় একটুখানি ছুঁয়ে দেবার ইচ্ছা হচ্ছে ওনাকে, কিন্তু চাইলে তো আর সম্ভব নয়। এতটা কাছে থাকলেও দূরত্বটা যে বহুগুণ। মাঝের দেয়ালটা সুবিশাল আকৃতির। হঠাৎ তাসফি ভাই আমার দিকে তাকাতেই চোখে চোখ পড়ে গেল। সহসায় ছুটে গেল আমার ওনাকে নিয়ে ভাবনাগুলো। চোখ ফিরিয়ে নিলাম ওনার থেকে। ইস, মানুষটা এমন কেন? একটু লুকিয়েও দেখা যায় না, সাথে সাথে জোরের মতো ধরে ফেলেন বজ্জাত লোকটা। নিশ্চয়ই কোনো গন্ডগোল পাকিয়েছেন, নইলে এভাবে চুপ মেরে বসে আছেন কেন? ছেলেটা কি করে? বাসা কোথায়? মিনিট 5 পর হঠাৎ বড় বাবার কথায় চকিত হয়ে তাকালাম ওনার দিকে। বুঝতে পারলাম না কথাটা ঠিক কাকে উদ্দেশ্য করে বললেন। কেউ কোনো কথা না বলাতে বড় মা এক প্রকার ধমক দিয়ে বলে উঠলেন, কথা কানে যাচ্ছে না তোর? বাবা কি করে? বল ছেলে কি করে? কথাটা বুঝে উঠতেই রিফাপুর দিকে তাকালাম। ছল ছল চোখে নিচের দিকে তাকিয়ে আছে। ব্যাপারটা বুঝতে আর একটুও সময় লাগলো না আমার। নিশ্চয়ই সাদিক ভাইয়ের কথাটা কোনোভাবে জেনে গেছে। এমন অবস্থায় রিফাপুকে দেখে প্রচণ্ড খারাপ লাগা শুরু করলো। টলমলো চোখে মুখ ফুটে কিছু বলার আগে তাসফি ভাই ফট করে বলে উঠলেন, ওকে কেন বলছো মামি? আমি বলছি ছেলেটা কি করে। সাথে সাথে সবাই তাসফি ভাইয়ের দিকে তাকালো। হয়তো কেউ ধারণাই করতে পারেনি তাসফি ভাই রিফাকু আর সাদিক ভাইয়ের ব্যাপারটা জানতে পারে। আমি তৃপ্তির একটা নিঃশ্বাস ছাড়লাম, যেন যাক, বজ্জাত লোকটা ঠিক সময়ে নিজের মুখটা খুলেছেন। এখন যে করেই হোক ব্যাপারটা ম্যানেজ দিবেন। ওনার কথায় বাসার সবাই রাজিও হয়ে যাবে, এতটুকু বিশ্বাস আমার আছে ওনার প্রতি। ওনার নাম সাদিক, পেশায় ডাক্তার, আমার অনেক কাছের বন্ধু। অবাক হয়ে গেলাম আমি। তাসফি ভাইয়ের কাছের বন্ধু মানে? কই, আগে তো শুনিনি। রিফাকু তো কিচ্ছু বলেনি। একটু থেমে তাসফি ভাই আবারও বলে উঠলেন, সাদিক আমার কাছের বন্ধু। কথাটা শুনে তোমরা হয়তো ভাবছো যে ছেলেটা ভালো, কিন্তু ও তোমাদের ভাবনার থেকে অনেক বেশি ভালো। কিন্তু ছেলেটা নীরবতার মাঝে বড় বাবা কিছু বলতেই থামিয়ে দিলেন তাসফি ভাইয়া। অকপটে বলে উঠলেন, তুমি চাইলে সাদিককে বাসায় আসতে বলতে পারি। আমার কথায় এতটুকু ভরসা রাখতে পারো মামা? তোর প্রতি আমাদের পুরো ভরসা আছে তাসফি। কিন্তু এভাবে সাদিকের সাথে আমারও কথা হয়েছে বাবা। ছেলেটা অত্যন্ত ভালো, তাছাড়া তাসফির পুরনো বন্ধু। আর মোট কথা, সাদিক তো বেকার ছেলে নয়, রাজশাহী মেডিকেলে ওর বেশ নাম ডাকও আছে। শাকিব ভাইয়া কথার মাঝে বলে উঠলেন। বড় বাবা এবার হয়তো কিছুটা নরম হলেন, বললেন, কিন্তু কিভাবে হয় এভাবে? আমার বন্ধুর ছেলেকে তো আমি জানি মামা, কিন্তু রিফাত যথেষ্ট অ্যালার্ট। ওরও তো মতামতের ব্যাপার আছে। হুট করে তো আর তোমরা কোনো সিদ্ধান্ত ওর উপরে চাপিয়ে দিতে পারো না। তাসফি ভাইয়া কথাগুলো বলে একটু থামতেই বড় বাবা বলে উঠলেন, তোর উপর আমাদের ভরসা আছে তাসফি। শাকিব যখন বলছে তখন তো ছেলেটা ভালোই হবে হয়তো, কিন্তু এটা সম্ভব কিভাবে?
এহসানের সাথে আমার এতদিনের সম্পর্ক ওর একমাত্র ছেলের জন্য রূপাকে চেয়েছিল, কিন্তু সেটা তো সম্ভব নয়। এখন যদি রিফাকেও এটুকু বলেই থামলেন বড় বাবা। অপরদিকে ফুপিয়ে কেঁদে উঠল রিফাপু। বড় বাবা সেকেন্ডের মতো সময় নিয়ে আবারও বলে উঠলেন, তুই তো সব কিছুই জানতি তাসফি, একটু অন্তত বোঝার চেষ্টা কর। বোঝার চেষ্টাটা তুমি কর মামা। রিফা সাদিকের সাথে ভালো থাকবে, যেটা তোমার বন্ধু ছেলের সাথে থাকতে পারবে না। একটু থেমে সেকেন্ডের মতো সময় নিয়ে গম্ভীর গলায় আবারও বললেন, আমার সাথে যেটা করেছিলে রিফার সাথে তেমনটা করার চেষ্টা করো না মামা। হোক সেটা সাময়িক বা পুরোপুরিভাবে বিচ্ছেদ। এমনটা করার চেষ্টা করলে আমি কিন্তু নিজ দায়িত্বে বড় ভাই হিসেবে রিফার সাথে সাদিকে বিয়ে দিয়ে দেবো, আর সেটা তোমাদের ভালো লাগবে না। তাসফি, মামার সাথে কেমন করে কথা বলতে হয় ভুলে গেছিস? তাসফি ভাই থামতেই ফুপি এক প্রকার চিৎকার করে উঠল। ফুপির পাশে থেকে হাওদা টেপে উঠলাম আমি। একদম চুপ করে আছে সবাই, কারোর মুখে যেন কোনো কথা নেই। তাসফি ভাইয়া ঘা ছাড়া ভাব নিয়ে উঠে দাঁড়ালেন সোফা থেকে। আমার দিকে তাকাতে ওনার মুখের অবস্থা দেখে কিছুটা চমকে গেলাম। মুহূর্তে পুরো মুখ সহ চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে। ওনাকে দেখে বোঝা যাচ্ছে প্রচণ্ড রেগে গেছেন, কিন্তু হঠাৎ কি এমন হলো যে উনি একটা কথা বলেই এতটা রেগে গেলেন? ফুপির দিকে তাকিয়ে একইভাবে হালকা চেঁচিয়ে উঠে বললেন, হ্যাঁ বলে গেছি আম্মু, কারণ বিচ্ছেদের যন্ত্রণাটা আমি জানি, প্রতিনিয়ত অনুভব করি। হোক না সেটা সাময়িক কিংবা বিচ্ছেদ তো বিচ্ছেদই, এর যন্ত্রণাটা ঠিকই হয়। রিফা আমার অনেক আদরের, আমার সাথে হওয়া ঘটনার পুনরাবৃত্তি আমি ওর সাথে কোনোভাবে হতে দেব না, কিছুতেই না। সবাই একেবারে নিরুত্তর হয়ে গেল। তাসফি ভাইয়ের কথার পিঠে আর কেউ একটা কথাও বলার সাহস পেল না। আমি বোঝার চেষ্টা করতে লাগলাম ঠিক কোন ঘটনার কথা বলছেন উনি, কি করেছে বড় বাবা ওনার সাথে। কই, আমি তো এমন কিছু জানি না। তাসফি ভাই আমার দিকে আবারও তাকাতেই বুকে হাজারো শব্দে ধুকধুক করে উঠল ওনার চাহনিতে। হঠাৎ ওনার চেহারার এমন পরিবর্তন হয়ে গেল কেন ঠিক কিচ্ছু বুঝতে পারছি না। ওনার মায়া মায়া চোখ দুটো যেন খুব করে কাছে টানছে আমাকে। একটিবার ওনার কাছে যাবার আকুল আবেদন জানাচ্ছি। তাসফি ভাইয়া বেশ কিছু সময় নিয়ে চোখ ফিরিয়ে নিলেন আমার থেকে। রিফাকুর দিকে তাকিয়ে বলে উঠলেন,